ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়েছে ইসরায়েল। আজ সকালে হামলা চালানো হয়। বার্তা সংস্থা এপি বলছে, ইরানে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির কার্যালয়ের কাছাকাছি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাটস হামলাকে সম্ভাব্য হুমকি অপসারণ করতে হামলা পরিচালিত হয়েছে, তবে তিনি বিস্তারিত কিছু জানাননি। ইসরায়েলি গণমাধ্যম বলছে এই হামলার সাথে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা আছে, তবে আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউসের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ইসরায়েলে জারি করা হয়েছে জরুরি অবস্থা, বন্ধ ঘোষণা করা হয়েছে দেশটির সব বিমানবন্দর ও আকাশসীমা। যুক্তরাষ্ট্র ও ইরান ফেব্রুয়ারিতে নতুন করে আলোচনা শুরু করে, এর মধ্যেই এই হামলা চালানো হলো। ইসরায়েল ইরানের উপর যে হামলা চালিয়েছে সে বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষক পারভেজ করিম আব্বাসী। পারভেজ করিম, আপনাকে স্বাগত চ্যানেল 24 এর পর্দায়। বহুদিন থেকে এই আলোচনাটা হচ্ছিল যে ইরানের উপর একটা সম্ভাব্য হামলা হতে পারে এবং ধারণা করা হচ্ছিল যে এটা মার্কিন যুক্তরাষ্ট্র করবে, কিন্তু এখন দেখা গেল যে ইসরায়েল করেছে এবং শোনা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রেরও সম্পৃক্ততা আছে। পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এবং আঞ্চলিক ক্ষেত্রে এটার কি ধরনের প্রভাব পড়তে পারে? আমার এইটা যেটা আমরা অনেকেই ধারণা করছিলাম এই আন্তর্জাতিক ঘটনা বিশ্লেষক মহলে, যে যেহেতু জেনিভাতে যে আপনি নেগোসিয়েশন হচ্ছিল যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে এবং ওমানের এখানে মধ্যস্থতায়, তো ওই নেগোসিয়েশনে একটা ডেডলক পৌঁছে গেছে, 3 রাউন্ড নেগোসিয়েশন হয়েছে। এবং এখন যেটা মূল সমস্যা হয়েছে হচ্ছে এনরিচড যে ইউরেনিয়ামের স্টক পাইল, যেটা যে এখানে আপনার নিউক্লিয়ার এখানে পাওয়ার জেনারেশন করতে হয়। তো যুক্তরাষ্ট্র যে ইরান যে যে শর্তগুলো দিয়েছিল তাতে এটা রাজি নয়, এবং প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু গতকালই বলেছিলেন যে উনি ইরানের সাথে যে নেগোসিয়েশন হয়েছে সেটাতে উনি সন্তুষ্ট নয় এবং কি করবেন উনি ঠিক বুঝতে পারছেন না। এবং আজকে আমরা দেখছি যে তার সাথে সাথে হচ্ছে যে ইসরায়েলের যে ডিফেন্স মিনিস্টার ইসরায়েল ক্যাটস, সে বলেছে হচ্ছে যে ইসরায়েল একটা প্রিএমপ্টিভ একটা স্ট্রাইক করেছে, যাতে হচ্ছে ওদের যে এক্সিস্টেনশিয়াল থ্রেট যে ইরানের যে নিউক্লিয়ার প্রোগ্রাম ওটাকে সরানোর জন্য। এবং ইসরায়েল এত বড় যে একটা আক্রমণ করতে পারতো না যদি না যুক্তরাষ্ট্রের একটা মৌন সমর্থন থাকে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে এখন 2003-এর পর যে গালফ ওয়ার হয়েছিল, এরপরে সবচেয়ে বড় যে এখানকার যেখানে ইউএস আর্মি যেখানে বা ইউএস নেভাল ফোর্সেস এর বা এয়ার ফোর্সের প্রেজেন্সটা এখন কিন্তু আছে। তো আপনার এয়ারক্রাফট ক্যারিয়ার বলেন, এব্রাহাম লিঙ্কন, বা এখানে জেরাল্ড ফোর্ড, বা এখানে হচ্ছে আপনার ডিস্ট্রয়ার শিপস বা কমব্যাট শিপস, যুক্তরাষ্ট্র কিন্তু প্রচুর কিন্তু এখানে সামরিক প্রস্তুতি করেছে স্ট্রেট অফ হরমুজে। এবং যুক্তরাষ্ট্র কিন্তু ইসরায়েল থেকে তারপর হচ্ছে যে মধ্যপ্রাচ্যের ওদের অনেকগুলো যেখানে ঘাঁটি আছে, যেখানে যেমন হচ্ছে কাতার, ওখান থেকে কিন্তু ওদের এসেনশিয়াল পার্সোনাল ব্যতীত সকল মার্কিন নাগরিকদের কিন্তু ইভ্যাকুয়েট করে দিয়েছে। তার মানে এটা আন্দাজ করা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র কিন্তু আগে থেকেই জানতো যে স্ট্রাইকটা হবে। এবং এরপরে বোধহয় এই ওয়াইডার কনফ্লিক্টে কিন্তু এখানে হচ্ছে যে যুক্তরাষ্ট্র জড়িয়ে যাবে, এবং ইসরায়েল আবার এখানে পাল্টা হুমকি দিয়েছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যত যে এখানে সামরিক এবং অর্থনৈতিক এখানে যে ঘাঁটিগুলো আছে সেখানে কিন্তু এখানে রিজিনাল এখানে একটা কনফ্লিক্ট এখানে কিন্তু ইরান কিন্তু এখানে হেড করবে। সো অ্যাজ এ রেজাল্ট এটা আমার মনে হচ্ছে যে এই এই জিনিসটা এখানে এই জিনিসটা এখানে হচ্ছে যে এখন হচ্ছে যে এই যে এত বড় কনফ্লিক্টটা হচ্ছে, এই কনফ্লিক্টটা কিন্তু আমাদের এখানে এটা মধ্যপ্রাচ্যে পুরাটা আরো অস্থিতিশীলতা বেড়ে যাবে। এবং তেহরানে কিন্তু 3টি আক্রমণ করা হয়েছে, এবং জুমুরি স্কোয়ার, হাসানাবাদ স্কোয়ার যেখানে হচ্ছে সকল সরকারি অফিস আছে, এবং হচ্ছে যে আবার ইরানের সুপ্রিম লিডার রুহুল্লাহ খামেনির অফিস আছে, সেখানে এখানে আক্রমণের কথা শোনা গেছে। এবং ইরানের তেহরান শহরের উত্তর এবং হচ্ছে পূর্ব দিকে আক্রমণটা শুরু করা হচ্ছে। তো ইসরায়েল যখন আক্রমণ শুরু করেছে, যুক্তরাষ্ট্রের এখানে আক্রমণের সম্পৃক্ততা সম্ভাবনাটা আরো বেড়ে যায়, এবং ইসরায়েলের একটা রিটালিয়েশন সম্ভাবনা বেড়ে যাচ্ছে। তাহলে যেটা যেটা আশঙ্কা করা হচ্ছে পুরো মধ্যপ্রাচ্য কিন্তু এখানে এই সংঘাতের মধ্যে একভাবে না আরেকভাবে কিন্তু ইনভলভ হয়ে যাবে। পারভেজ করিম, আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে ইরান আর মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন পর আবার আলোচনাটা শুরু করেছিল এই ফেব্রুয়ারিতে, এরই মধ্যে এই হামলাটা হলো। তো সার্বিক বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আর ইতোমধ্যে কাতার থেকে কিন্তু যুক্তরাষ্ট্র তাদের কূটনীতিকদেরকে সরে যেতে বলেছে, এটা আসলে কি জি, কারণে হতে পারে?
জি দেখুন, প্রথমে হচ্ছে যে ৩ রাউন্ড যে এখানে যে নেগোসিয়েশন হয়েছে, ইরানের যে ফরেন মিনিস্টার আব্বাস আরাকচি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ওরা কিন্তু সরাসরি কিন্তু এরা নেগোশিয়েট করে নাই। ওমানের পররাষ্ট্র মন্ত্রী বাদর আল বুসাইদি হচ্ছে নেগোসিয়েশনটা করেছে। কিন্তু মূল সমস্যা হচ্ছে যে ইরান হচ্ছে বলছে যে সে নিউক্লিয়ার পাওয়ার ওরা হচ্ছে ডেভেলপ করছে। ওরা হচ্ছে ওদের হচ্ছে পিসফুল পারপাসে, যার মানে হচ্ছে যে ইলেকট্রিসিটি জেনারেশনের জন্য। কিন্তু যুক্তরাষ্ট্র, পশ্চিমা বিশ্ব এবং বিশেষত ইসরায়েল ওরা মনে করে যে এটা নিউক্লিয়ার ওয়েপন্স বানানোর জন্য। তো ইউরেনিয়াম যেটা আছে ওটাকে এনরিচ করতে হয়। যুক্তরাষ্ট্র বলছে যে ইরানকে ইউরেনিয়াম এনরিচ করার জন্য পারমিশনটা দিবে না। এখন এখানে হয়ে গেছে হচ্ছে কনফ্লিক্টটা। এবং যেটা আমি আপনার সাথে যদি আরেকটা যদি আমি এখানে একটা সূত্র দিই, তার ২ দিন আগেই কিন্তু হচ্ছে ইসরায়েলের যে যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত আছে মাইক হাকাবি, সে কিন্তু বলেছিল হচ্ছে যে ইসরায়েলের যে সম্প্রসারণ যদি করতে চায় মধ্যপ্রাচ্যে, তার যে প্রতি কিন্তু যুক্তরাষ্ট্রের একটা সমর্থন আছে। তো অনেকে এটা আন্দাজ করছে যে যুক্তরাষ্ট্র এখন ইসরায়েলের সাথে রেজিম চেঞ্জ করতে চাচ্ছে। কারণ ইরানে বেশ কিছুদিন আগে থেকে প্রায় ২ মাসের মতো হলো হচ্ছে সরকার বিরোধী আন্দোলন হচ্ছে, যেখানে ৩ থেকে ৭,০০০ ইরানি নাগরিক নিহত হওয়ার খবর পাচ্ছি। তো ইরানে অভ্যন্তরীণ চাপ আছে, মূল্যস্ফীতি প্রায় ৬২%, জনরোষ আছে, এবং এই সময় যদি ইরানের যে ইসলামিস্ট রেজিমটা যদি ওভারথ্রো করতে পারে, ইসরায়েলের পথে কাঁটা সরে যেতে পারে। এবং ইরানের যে পূর্ব যে রাজা ছিলেন রেজা শাহ পাহলভি যে ছেলে, সেও হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সমর্থন পাচ্ছে যে একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট ফর্ম করার জন্য। তো আমার মনে হচ্ছে যে এখানে এখানে ইসরায়েল যেটা চেষ্টা করছে এবং যুক্তরাষ্ট্রের অনেকাংশে এটা একটা মদত আছে যে ইরানের হচ্ছে যে এটা পুরোপুরি রেজিম চেঞ্জ করার জন্য। কিন্তু এই রেজিম চেঞ্জের ব্যাপারে সৌদি আরেবিয়া বলেন বা তুরস্ক বলেন বা কাতার বলেন, তাদের কিন্তু এটা সমর্থন পাচ্ছে না। কেন? ওরা মনে করছে যে ইরান হচ্ছে অল আউট এখানে আক্রমণ করবে এবং এতে তাহলে মধ্যপ্রাচ্যের যে তেল এবং গ্যাস এবং খনিজ যে এখানে ইন্ডাস্ট্রি আছে, যার উপর সারা বিশ্ব এখানে ডিপেন্ডেন্ট আছে, ওটা এফেক্টেড হবে। তো ডোনাল্ড ট্রাম্পও হচ্ছে চাইছে হচ্ছে যে তার মিড টার্ম ইলেকশনস এর আগে তার একটা ফরেন পলিসিতে তার একটা ভালো একটা পারফরমেন্স করে মানুষের যে ক্রিটিসিজম তার উপর বাড়ছে, ওটাকে ডাইভার্ট করার জন্য। তো যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি, ইসরায়েলের জিও স্ট্র্যাটেজিক রিকোয়ারমেন্ট এবং অবশ্যই হচ্ছে ইরানের যেখানে অভ্যন্তরীণ দুর্বলতা, সবকিছু মিলিয়ে কিন্তু আমরা এখন দেখছি মধ্যপ্রাচ্যে আবারও নতুন করে একটা ভূ রাজনৈতিক অস্থিতিশীলতার খেলা। জনাব পারভেজ করিম আব্বাসী, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।